সারা পৃথিবী জুড়ে প্রায় 1 লক্ষেরও বেশি কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল এয়ারপ্লেন আকাশে উড়ে এবং আকাশে উড়ার পর কোথাও না কোথাও অবতরণও করে যায়। এয়ারপ্লেন ওঠানামার এই ডেটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এয়ারপ্লেনই হলো সবথেকে নিরাপদ যাতায়াত সিস্টেম, কারণ আকাশপথে যাতায়াত করার ক্ষেত্রে মৃত্যুর হার এখানে খুবই কম। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন বারবারই উঠে আসে এবং সেটা হচ্ছে আমরা এয়ারপ্লেনকে ব্যবহার করে কেন স্পেসের মধ্যে যেতে পারি না। আপনাদের এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে এয়ারপ্লেনের সাহায্যে কেন আমরা মহাকাশে যেতে পারি না। তবে আপনাদের এটাও জেনে রাখা উচিত যে এয়ারপ্লেনের সাহায্যে মহাকাশে যাওয়ার মতো মানুষও আমাদের পৃথিবীতে আছে। এই কথাটি শুনে অবাস্তব মনে হলেও আপনি এই ভিডিওর কোনো একটি পর্যায়ে জানতে পারবেন, আর সেই ঘটনাটিকে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এয়ারপ্লেনের ব্যাপারে যদি আমরা আলোচনা করি তাহলে পৃথিবীর অনেক ধরনের এয়ারপ্লেন আছে। এদের মধ্যে রয়েছে ট্রান্সপোর্ট অ্যান্ড ইউটিলিটি এয়ারক্রাফট, ফাইটার জেট, হেলিকপ্টার, কোয়াডকপ্টার, এছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের ড্রোনও এয়ারক্রাফটের মধ্যেই পড়ে। তবে এটা জানার আগে মহাকাশে এরোপ্লেন কেন যেতে পারে না তা জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার এয়ারপ্লেন কিভাবে আকাশে ওড়ে। একটি এয়ারপ্লেন কিভাবে আকাশে ওড়ে সেটি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলা সম্ভব নয়, তবুও আমি আপনাদেরকে এ বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরোপ্লেনের সাহায্যে আকাশে উঠতে গেলে প্রধানত দুটো জিনিসের প্রয়োজন পড়ে। প্রথমত এরোপ্লেনের লম্বা চওড়া ডানাগুলো, যেটা প্লেনটাকে উপরের দিকে উঠতে সাহায্য করে। দ্বিতীয়ত এর ভারী এবং বড় ইঞ্জিনগুলো, যেটা এরোপ্লেনকে শক্তি প্রদান করে, অর্থাৎ যে ইঞ্জিনগুলো এরোপ্লেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই ইঞ্জিনগুলো এরোপ্লেনটিকে সামনের দিকে ধাক্কা দেয় যাতে করে প্লেনটি সামনের দিকে চলে, আর এই দুটি বিষয়ে একটি প্লেনকে আকাশে ওড়ার ক্ষেত্রে সাহায্য করে এবং এর জন্যই বিমান সামনের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ এসব বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যে বায়ুমণ্ডলের দুটো জিনিসের দরকার পড়ে একটা এরোপ্লেনকে আকাশে উড়ানোর জন্য। এছাড়া প্লেনটির আকাশে উঠতে গেলে দরকার পড়ে ডানার, যেটি প্লেনটিকে আকাশে ভাসিয়ে রাখে। আর দ্বিতীয়ত অক্সিজেনেরও প্রয়োজন পড়ে, যেটা এরোপ্লেনের ইঞ্জিনের জ্বালানিকে জ্বালিয়ে এরোপ্লেনকে শক্তি প্রদান করতে সমর্থ হয়। প্লেন চালানোর জন্য এই দুটো জিনিসই আমাদের বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারের মধ্যে উপস্থিত। প্রত্যেকটি প্লেন কতটা উচ্চতায় উঠতে পারবে এটি আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে। অধিকাংশ প্যাসেঞ্জার প্লেনগুলো 45,000 ফিট অর্থাৎ 13 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, কিন্তু কিছু কর্পোরেট জেট আছে যেসব প্লেনগুলো 51,000 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে। তবে আমাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে আমরা কি এর থেকে উপরে নিয়ে যেতে পারি না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে বায়ুমণ্ডলকে জানতে হবে। পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল অনেক ঘন হয়, কিন্তু যখনই আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠতে শুরু করব তখনই আমাদের বায়ুমণ্ডল পাতলা হতে শুরু করবে। আর এর কারণটা সবাই হয়তো বা জানেন। পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অভিকর্ষ বল অনেক বেশি হয় এবং যেভাবে আমরা উপরের দিকে উঠতে শুরু করব অভিকর্ষ বল ধীরে ধীরে ততই কমতে শুরু করবে, আর এই কারণেই বায়ুমণ্ডল ধীরে ধীরে পাতলা হতে শুরু করবে। যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে বায়ুমণ্ডল বাতাসের স্তরগুলো নিচের দিকে রয়েছে, এজন্য উপরের দিকে উঠতে গেলে পাতলা অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল ঘনত্ব অনেক কম হবে। যদি সেখানে বায়ুমণ্ডলের ঘনত্ব কমে যায় তবে সেখানে অক্সিজেনের মাত্রাও কমে যাবে এবং এটাই স্বাভাবিক। উপরের দিকে যতই উঠা যাবে সেখানে অক্সিজেনের মাত্রা অনেক কমতে থাকবে। যেহেতু বেশি উচ্চতায় বাতাসের ঘনত্ব কম হবে সেই জন্য এয়ারপ্লেনের বাতাসের চাপও অনেক কম থাকবে। সুতরাং এরোপ্লেনটিকে উপরের দিকে নিয়ে যাওয়া বেশি কঠিন হয়ে পড়বে, যা বলতে গেলে একেবারেই অসম্ভব হয়ে পড়বে। আর এখানে যেহেতু অক্সিজেনের পরিমাণও অনেক কম থাকবে সেই কারণে ইঞ্জিনের ভেতরে জ্বালানিকে জ্বালানো অনেক কঠিন হয়ে পড়বে, কেননা ইঞ্জিনের ভেতরে জ্বালানিকে পোড়ানোর জন্য দরকার অক্সিজেনের। অতএব ইঞ্জিনের ক্ষমতাও কমে যাবে এবং এই কারণেই প্লেনটি হাওয়ার মধ্যে ঠিক থাকতে পারবে না, কেননা যেখানে বাতাসের ঘনত্ব অনেক কম এবং নেই বললেই চলে সেখানে প্লেনের পাখার কোনো কাজও থাকবে না, ফলে প্লেনটি আবার নিচের দিকেই চলে আসবে। কারমান লাইন এটা এমন একটি অদৃশ্য বাউন্ডারি যেটা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার এবং স্পেসকে আলাদা করে। অনুমান করা হয় পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার উপরে কাল্পনিক লাইনটা আছে, আর এই বাউন্ডারির উপরে অর্থাৎ পৃথিবী থেকে 100 কিলোমিটার উপরে যাওয়ার পর স্পেসের মধ্যে আমরা প্রবেশ করি। এই কাল্পনিক বাউন্ডারি শেষ হওয়ার পর এখান থেকে থার্মোস্ফিয়ারে শুরু হয়, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 3,28,084 ফিট উপরে। একটা কমার্শিয়াল এয়ারপ্লেন এর কাছাকাছিও যেতে পারে না, কিন্তু কিছু স্পেশাল টাইপের প্লেন আছে যেগুলো এই সীমানার উপরেও গিয়েছে। 1977 সালে 31 আগস্ট একজন সোভিয়েত পাইলট আলেকজান্ডার ফেডোটভ রাশিয়ার মিগ-25 এরোপ্লেনটিকে একটি ঐতিহাসিক উচ্চতা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তিনি এই সমুদ্রতল থেকে 37,650 মিটার উচ্চতায় অর্থাৎ 37,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উড়িয়েছিলেন, যেটা পৃথিবীতে কোনো টেক অফ করা প্লেনের সব থেকে বেশি উচ্চতা। কিন্তু এই উচ্চতাও কারমান লাইনের কেবলমাত্র 3 ভাগের 1 ভাগ। এই উচ্চতায় উড়ার জন্য পাইলটদের স্পেশাল টাইপের একটা স্যুট পরতে হয় যাকে জি স্যুট বলা হয়, আর এই জি স্যুটের মধ্যে অক্সিজেন মাস্কও লাগানো থাকে।
যেহেতু বায়ুমণ্ডলে এতটা উচ্চতায় অক্সিজেনের পরিমাণ খুবই কম, সেজন্য এখান থেকে অক্সিজেনের বহন করা লাগবে সেই উচ্চতায় যাওয়ার জন্য। 1963 সাল একজন আমেরিকান পাইলট জোসেফ আলবার্ট ওয়াকার, যিনি 3টি ফ্লাইট করেছিলেন, যার মধ্যে দুবার X-15 ফ্লাইট 19 এবং X-15-91 এদের সাহায্যে তিনি কারমান লাইনকেও পার করে দিয়েছিলেন। ফ্লাইটটি যখন 1963 সালে করা হয়েছিল, ওই সময় তিনি 106 কিলোমিটার উচ্চতায় এই ফ্লাইটটাকে নিয়ে গিয়েছিলেন। আর তারপর X-15 ফ্লাইট 91, যেটাকে 22 আগস্ট 1963 সালে করা হয়েছিল। এ সময় তিনি 108 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে সমর্থন হয়েছিলেন। X-15 একটা এক্সপেরিমেন্টাল প্লেন ছিল, যাকে নাসা এবং USA এয়ারফোর্স যৌথভাবে পরিচালনা করছিল। X-15 একটা স্পেশাল টাইপের ডিজাইন করা প্লেন ছিল। এটা কোনো রানওয়ে থেকে টেক অফ করতে পারতো না। আকাশে ওড়ার জন্য একে অন্য একটি প্লেন দিয়ে মাঝ আকাশের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো। X-15 এর মধ্যে ফাইটার জেটের ইঞ্জিন কিন্তু ছিল না, সেখানে লাগানো ছিল রকেট ইঞ্জিন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে কোনো ধরনের সাধারণ এয়ারপ্লেন এতটা উচ্চতা পর্যন্ত উঠতে সমর্থ নয়, কারণ একটা প্লেনকে এতটা উচ্চতায় উঠতে গেলে সম্পূর্ণভাবে অ্যাটমসফিয়ারের উপর নির্ভর করতে হয়, কেননা এয়ারপ্লেন চালানোর জন্য দরকার বাতাসের, এবং এই বাতাস অ্যাটমসফিয়ারের স্তরের মধ্যেই রয়েছে, আর এজন্যই প্লেন অ্যাটমসফিয়ারের উপর উঠতে পারে না। কিন্তু তাহলে রকেট কিভাবে কোনো অ্যাটমসফিয়ার অর্থাৎ অক্সিজেন স্তরের সাহায্য না নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে, যেখানে অ্যাটমসফিয়ারের পরের স্তরে কোনো অক্সিজেন থাকেই না? রকেট এজন্যই মহাকাশের মধ্যে প্রবেশ করতে পারে, কারণ রকেট ইঞ্জিনে জ্বালানিকে জ্বালানোর জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় সেটাও সেখানে স্টোর করাই থাকে। সুতরাং রকেট জ্বালানিকে পোড়ানোর জন্য অ্যাটমসফিয়ারের অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না। এজন্যই এরা কোনো অসুবিধা ছাড়া বিনা অ্যাটমসফিয়ারেও ট্রাভেল করতে সমর্থ হয়। রকেটের জ্বালানির সঙ্গে অক্সিজেন বহন করার জন্য এর ওজনও অনেক বেড়ে যায়, আর এজন্যই অ্যাটমসফিয়ারের বাইরে গিয়ে রকেট জ্বালানি পোড়াতে পারে। তবে এরোপ্লেনের ক্ষেত্রে এই সুবিধাটি না থাকায় এয়ারপ্লেন এই সীমানার উপরে উঠতে পারে না, কেননা এয়ারপ্লেন চলার ক্ষেত্রে অবশ্যই বাতাসের প্রয়োজন পড়বে, আর বায়ুমণ্ডলের জন্যই প্লেন আকাশে ভেসে থাকে ডানার সাহায্যে। এরোপ্লেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হয় বাতাসের, যেখানে এরোপ্লেনের কম্প্রেসার সামনের বাতাসকে প্রচণ্ড জোরে পেছনে ফেলে দেয় এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যেখানে এরোপ্লেনের কম্প্রেসার সামনের বাতাসকে প্রচণ্ড জোরে পেছনে ফেলে দেয় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর সেই স্তরে যদি বাতাসই না থাকে তবে সেটা প্লেনকে উঠাতে কিভাবে পারবে? যদি কোনো প্লেনকে বাতাসের স্তর ভেদ করে যেতে হয় তবে সেটিকে রকেট ইঞ্জিন লাগাতে হবে এবং সঙ্গে সঙ্গে করে অক্সিজেনও বহন করতে হবে, আর তাহলেই কোনো একটি এরোপ্লেন মহাকাশে যেতে পারবে। তবে তখন এটিকে আর এরোপ্লেন বলা যায় না, কেননা এরোপ্লেন হচ্ছে তারাই যারা শুধুমাত্র বায়ুমণ্ডলের স্তরে থাকা আকাশযানকে বোঝায়। যদি বায়ুমণ্ডলের স্তরে অতিক্রম করে কোনো প্লেন যায় তবে সেটি হবে একটি রকেট, আর বায়ুমণ্ডলের স্তর ভেদ করে যাবার জন্য সেই এরোপ্লেনটিকে রকেট ইঞ্জিনের জ্বালানিও ব্যবহার করতে হবে এবং রকেট ইঞ্জিনও ব্যবহার করতে হবে, তাহলেই কেবলমাত্র সেটি দিয়ে ভ্রমণ করা যাবে মহাকাশ পর্যন্ত। এবার আমরা বুঝতে পারলাম কেন একটি প্লেন মহাকাশে যেতে পারে না। যেখানে কোনো একটি প্লেনকে মহাকাশের সীমানা যাবার জন্য এসব ডানা এবং পাখাযুক্ত প্লেন হলে চলবে না। আমরা যেসব এরোপ্লেনে যাতায়াত করি সেগুলো বাতাসের উপর ভর করেই চলে। মহাকাশে যেহেতু এই অক্সিজেন এবং বাতাস নেই, এজন্য এখানে প্লেন উড়ানোও সম্ভব নয়, আর এ কারণে এখানে এয়ারপ্লেন চালানোও সম্ভব নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তবে আপনাদের বন্ধুদেরকে জানার জন্য শেয়ার করতে পারেন। পরের পর্ব নিয়ে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে আসা এই ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।